কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 20 তারিখ, প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে আপনার ইস্যুটা হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির জন্য সব কিছু গুছিয়ে বাসায় আসতে টাইম লেগে গেছে। যাই হোক, তাও ভাবলাম যে রিভিউটা করে ফেলি, যেহেতু আমি আগেই পত্রিকাটা আপনাদের রেডি করে রেখেছিলাম, জাস্ট রেকর্ড করা হয় নাই। দেখেন যে মৌলিক সংস্কারের প্রস্তাবে মত পার্থক্য, এটা হচ্ছে মানে খুব একটা একটা ইস্যু আর কি, যেটা নিয়ে এখন খুব বেশি কথাবার্তা হচ্ছে। কী কী ব্যাপার নিয়ে মত পার্থক্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সংক্রান্ত, যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমাতে যাচ্ছে না বিএনপি। সেকেন্ডারি হচ্ছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, এখানেও বিএনপির একটা ইস্যু আছে। বিএনপি যাচ্ছে যে এক ব্যক্তি টানা দুইবারের বেশি থাকতে পারবে না, মানে আপনি দুইবার থাকার পরে আপনি আবার একটা গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন। এরপরে হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন। এটা হচ্ছে কি, যেগুলো সাংবিধানিক পোস্ট, ধরুন পিএসসি চেয়ারম্যান কিংবা হচ্ছে আপনার আপনার চিফ অডিটর, এরকম অনেকগুলো সাংবিধানিক পোস্ট আছে না, অ্যাটর্নি জেনারেল। তো এগুলো নিয়োগের ক্ষেত্রে হচ্ছে একটা কাউন্সিল থাকবে, সেই কাউন্সিলটা হচ্ছে আপনার ঠিক করবে কে এখানে নিয়োগ পাবে কে পাবে না। আরেকটা হচ্ছে আপনার ওই সংসদে দলের বিপক্ষে ভোটের স্বাধীনতা, যেমন 70 নম্বর অনুচ্ছেদে যেটা আছে যে আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। তো এইগুলো নিয়ে হচ্ছে আপনার একটা সংকট আছে। তো এখানে বর্তমানে বড় দল হচ্ছে তিনটা স্টেক হোল্ডার ধরা যায় আর কি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে জামাত, আরেকটা হচ্ছে এনসিপি। তো আপনি যখন আর্টিকেলটা পড়বেন তখন দেখবেন হচ্ছে বিএনপি কী যাচ্ছে, জামাত কী যাচ্ছে, আর এনসিপি কী যাচ্ছে, এগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে। বাকি দলগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ ওদের স্টেক কম ধরা হচ্ছে আর কি। যাই হোক, পরের পেজে হচ্ছে আমরা দেখবো এটা, পরের পেজে আরও কিছু ব্যাখ্যা আছে। আচ্ছা, এটা না থাকলে ভালো হতো, স্ক্রিনটা বড় দেখা যেত। যাই হোক, আসেন দেখি আমরা। আপনার যে টাকাগুলো জব্দ করা হচ্ছে, যে ক্রিমিনালগুলো টাকাগুলো মানি লন্ডারিং করছে বা এই ধরনের ইস্যুগুলো হচ্ছে, যারা চুরি চামারি করছে, দুর্নীতি করছে, মানুষ ঠকাইছে, তাদের আপনার টাকাগুলোকে জব্দ করে একটা ফান্ড করা হচ্ছে, একটা তহবিল গঠন করা হচ্ছে। সেই তহবিলের টাকাগুলো থেকে ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কগুলো এখান থেকে টাকা পাবে, প্লাস যে মানুষগুলো হচ্ছে অসহায় তারাও এখান থেকে টাকা পাবে। মোট 1,30,758 কোটি টাকার স্থাবর সম্পদ সংযুক্ত করা হবে এখানে। 16,80,00,000 বিদেশে এবং 42,614 কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করা হচ্ছে। এরপর দেখেন ইশরাকের সমর্থকদের কর্মসূচি, নগর ভবনে আবার তালা, সড়ক অবরোধে ভোগান্তি। এখানে যেটা হচ্ছে, ঢাকায় প্রতিদিন কিছু না কিছু নিয়ে হচ্ছে আপনার একটা আন্দোলন হচ্ছে। যাক, দেন কারাগার নুসরাত ফারিয়া, এটা নিয়ে আজকে বিশাল বড় একটা আর্টিকেল আসছে, এটা সুন্দর একটা ব্যাখ্যা করছে, আমরা এটা সামনে পড়বো। যাই হোক, দেখি আমরা আপনার দ্বিতীয় পেজে কি আছে। দেখেন, আপনারা জানেন যে বাজেটে করমুক্ত আয়সীমা রয়েছে। করমুক্ত আয়সীমা মানে হচ্ছে একটা লোয়ার লিমিট, এর কম আপনি যদি বাৎসরিক আয় করেন আপনাকে কোনো ধরনের আয়কর দিতে হবে না। তো বর্তমানে সেটা 3.5 লাখ টাকা আছে, সেটা হচ্ছে আপনার 3,75,000 টাকা করার, 75,000 টাকা করার পরিকল্পনা করছে। যদি আমার এটা মনে হয় এটাকে আসলে 8 লাখ বা 10 লাখের কাছাকাছি নেওয়া দরকার, কারণ বাংলাদেশের যে ইনফ্লেশন, বাংলাদেশে প্রচুর ডাবল ট্যাক্সিং হয়, আপনাকে হচ্ছে অনেক ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে, ঘুরে ফিরে হচ্ছে আপনার মানে অর্ধেক টাকার বেশি চলে যায় হচ্ছে আপনার এইগুলোতে। তো এই সব কিছু মিলে হচ্ছে আমার মনে হয় যে সীমাটা বাড়ানো উচিত, এবং হচ্ছে মানে ইউনিফর্ম ট্যাক্স লেয়ার না দিয়ে আপনি দেখেন যে বড়লোক মানুষ বেশি ট্যাক্স দেবে, গরিব মানুষ কম ট্যাক্স দেবে, এই ধরনের একটা সিস্টেম করা উচিত। একজন ভিক্ষুক যে ট্যাক্স দিবে, যে ভ্যাট দিবে, আবার হচ্ছে একদম বড়লোক সেম দিবে, কিংবা হচ্ছে ধরেন আপনি 5,000 টাকা বাৎসরিক কামান, আপনি যে হারে ট্যাক্স দিবেন, আর কেউ হচ্ছে বছরে 1,000 কোটি টাকা কামায়, সে সেম হারে ট্যাক্স দিবে, ওটা কিন্তু জাস্টিস না। ওকে, দেখি আমরা। আচ্ছা, মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়ে যে আলোচনাটা হচ্ছে, এটা আসলে পরীক্ষায় আসার মতো আমার টপিক মনে হয় না, কারণ এটা হচ্ছে অনেক বেশি পলিটিক্যাল ডিসকাশন করা লাগবে, এবং হচ্ছে আপনার যে স্টুডেন্টরা লিখবে তারও এটা নিয়ে একটু কনফিউজ থাকবে, কারণ হচ্ছে ভাববে যে পরীক্ষা না হয় ইউনিট সরকার নিচ্ছে, খাতা কাটবে বা নিয়োগ দেবে বিএনপি সরকার। হ্যাঁ, যেমন ধরেন আপনার 45-এ খাতাগুলো সম্ভবত আবার কাটার প্ল্যান করতেছে, কিন্তু সেটা পরীক্ষা হয়েছে বিএনপির আমলে, নিয়োগ দেবে ইউনুস কিংবা বিএনপির আমলে। যাই হোক, দেখেন এখন আপনার জাতীয় সাংবিধানিক কাউন্সিলতে বললাম যে আপনার সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য হচ্ছে একটা আপনার একটা কমিটি থাকবে, তারা হচ্ছে দেখাশোনা করবে। এছাড়া দেখেন আরেকটা ইস্যু ছিল হচ্ছে আপনার
প্রধানমন্ত্রী সংক্রান্ত যে আপনার সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে এক ব্যক্তি সর্বোচ্চ দুবারের বেশি পিএম হতে পারবে না। ঠিক আছে, এখন এটাতে হচ্ছে আবার জামাত চাচ্ছে যে একজন সর্বোচ্চ 10 বছর পিএম থাকতে হবে, 10 বছর। এখন এই জামাতের আইডিয়াটা আমি ঠিক বুঝি না ওরা কী বলতে যাচ্ছে। ধরেন আপনার হচ্ছে বাংলাদেশে হচ্ছে 5 বছর মেয়াদ, তো এখন কেউ যদি ধরেন 3 বছর পর ছেড়ে দিল, সে আবার 3 বছর জিতে 3 বছর পর ছেড়ে দিল, আবার 3 বছর পর ছেড়ে দিল, আবার 1 বছর থাকলো, 3 3 3 9 আর 1 10, এইভাবে তো আসলে কাউন্ট করা টাফ। আপনি হয় বিএনপির মতো যান যে টানা 2বার, এরপর একটা গ্যাপ দিবেন, পরে আবার। আর এনসিপির মতো যান যে 2বারের হইলে আর কি হতেই পারবে না, যে কোনো একটা যান আর কি। এরপর দেখেন সংসদ দলের বিরুদ্ধে ভোট। সংসদ দলের বিরুদ্ধে ভোট, এটা নিয়ে একটু আপনার হচ্ছে ইস্যু নিয়ে আসছে যে বিএনপি হচ্ছে এটা একদমই হাত দিতে যাচ্ছে না। 70 নম্বরটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা, এটার কারণে হচ্ছে আপনার অনেক ধরনের সংকট হয়ে যায়। আপনার বিশেষ রিটেন একটা কোশ্চেনে আসে এরকম যে আপনার 70 নম্বর এটার পজিটিভ নেগেটিভ দিকটা, তো এবং হচ্ছে আপনার মতামতকে, এবং সবসময় যে মতামতটা হচ্ছে সবাই লিখে বা বইয়ে টয়ে বা সংবিধান বিশ্লেষক বা রাষ্ট্রবিজ্ঞানীরা ডিসকাশন করে, সেটা হচ্ছে যে 70টা থাকা দরকার মডারেট ওয়েতে, মানে আপনি যে কোনো বিলেই ভোট দিতে পারবেন না। যেমন ধরুন হচ্ছে আপনি কর বাড়াবে কিনা এরকম ধরনের একটা বিল আসছে, এখন এইটার সাথে তো আপনার ন্যাশনাল সিকিউরিটি কানেক্টেড না, সো এখানে সেখানে ভোট বিপক্ষে দিতে পারবে না। যদি এরকম হয় সে হচ্ছে ঘুষটুস খেয়ে দেশের বিরুদ্ধে ভোট দিচ্ছে কিংবা দলের বিরুদ্ধে ভোট দিয়ে যাচ্ছে, দল ক্ষমতা হারায় ফেলতেছে বা ন্যাশনাল সিকিউরিটির একটা স্টেক, তখন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করেন, সমস্যা নেই। কিন্তু সব ভোটে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন না। যাক, এনসিপি যেটা চাইছে, দেখেন এনসিপির অবস্থান হলো সংসদ সদস্যরা সংসদে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, পাশাপাশি সরকারের স্থিতিশীলতাও যেন রক্ষিত হয় সেই ধরনের সাংবিধানিক ব্যবস্থা থাকবে, সেটাই তো হচ্ছে মডারেশন। আমার মনে হচ্ছে এনসিপি হচ্ছে এখানে কনফিউজড হয়ে গেছে। এখানে জামাত হচ্ছে মোটামুটি একটা ভালো একটা কনসেপ্ট নিয়ে আসতে পারছে আর কি। আর বিএনপি তো চেঞ্জই যাচ্ছে না। বিএনপি আসলে ঠিক কী যাচ্ছে আমি ঠিক শিওর না, তারা হচ্ছে কোনো চেঞ্জ যাচ্ছে না। দুইটা ইস্যু হতে পারে, তারা চাচ্ছে যে এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেটা চলুক, এখানে তাদের বেশি বেনিফিট, অথবা তারা চাচ্ছে যে সব চেঞ্জ যদি হচ্ছে এই গভর্নমেন্ট করে ফেলে, ইন্টারিম গভর্নমেন্ট করে ফেলে, বিএনপি এসে কী করবে। সো বিএনপি যাচ্ছে তারা ভালো কিছু কাজ করুক, এখন তারা আসলে কোনটা যাচ্ছে এটা তো আমরা জানি না। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান, বা এটা যখন হয়েছে তখন আমি খুবই পেইন লাগছে ব্যাপারটা। একটা বিশ্ববিদ্যালয়ের নাম কেমন ডিজিটাল ইউনিভার্সিটি হয়, আপনি চিন্তা করে দেখেন কতটা রুচির অভাব। এটা প্ল্যান কার, এটা এটা এগুলোকে ধরে আসলে পানিশ করা উচিত, যে রুচি নেই, মানে এরকম মানুষ এরকম পর্যায়ে যায় কীভাবে নাম ঠিক করার মতো পর্যায়ে। ডিজিটাল ইউনিভার্সিটি কোনো ভার্সিটি হলো, বা চিন্তা করে দেখেন, ধরেন হচ্ছে অক্সফোর্ডে কিংবা হচ্ছে বড় বড় আপনার হচ্ছে ক্যামব্রিজে কিংবা হচ্ছে কোনো একটা ভালো ইন্টারন্যাশনাল ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতেছে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা কোনো কথা? মানুষের মনে ব্যাপার স্যাপার আছে, ঠিক না? যাই হোক, দেখি আমরা আগেই। নাগরিক কোয়ালিশনের 7 প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ, আপনি এটা পড়তে পারেন জাস্ট জানার জন্য। এটা হয়তো ভাইভাতে কোশ্চেন করতে পারে আপনাকে, কিন্তু সরাসরি পরীক্ষা আসবে না। আমরা 6 নম্বর পেজে দেখি, এইটা খুব সুন্দর না? দেখেন সোনালো এবং হচ্ছে কৃষ্ণচূড়া। আমি কক্সে গেলাম, একটা সোনালো গাছ, একটা কৃষ্ণচূড়া, একটা জারুল, এত সুন্দর লাগতেছিল। যেন গাজীপুরে হচ্ছে আপনার পানি পান না করে, আপনার জানেন যে গাজীপুরে পানি পান করে অনেক অসুস্থ, আবার পানি পান না করে অনেক অসুস্থ হয়ে গেছে। তো চিকিৎসকরা বলছে এটা মনস্তাত্ত্বিক একটা রোগ, মানে সবাই সিক হচ্ছে, ভয়ে নিজে সিক হয়ে যাচ্ছেন আর কি, এই টাইপের অবস্থা। দেখেন টঙ্গীতে বাক প্রতিবন্ধী নারীর হাত পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার। আজকে একটা ভিডিও দেখলাম নিউ মার্কেট এলাকায় ঢাকায়, আপনার হচ্ছেন একজন লোক দাঁড়ায় ছিল, আরেকটা লোক আসছে আমার সময় বাইক করে আসছে, দুইজন, এবং সবাই মিলে হচ্ছে ওকে ফেলে কোপাচ্ছে। মানে কি ভয়াবহ একটা ব্যাপার, এবং আশেপাশে মানুষজন আসছে, একটা মহিলা আছে, সবাই দেখতেছে কোপানো হচ্ছে ওকে, ভিডিও রেকর্ডিং হচ্ছে। চিন্তা করতে পারতেছেন আপনি কেউ এই দেশের সিকিউরিটির কী অবস্থা। দেখেন সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি বলছে নুসরাতকে গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক অধিকার কমিটির বিজ্ঞপ্তি হচ্ছে মিথ্যা গণ মামলায় শিল্পী সাংবাদিকদের জড়ানো হচ্ছে। আচ্ছা, পরের পেজে দেখি আমরা, চাকা খুলে যাওয়া উড়োজাহাজ নিরাপদে অবতরণ করা হয়েছে, ক্যাপ্টেন সহ 3 জনের স্বীকৃতি পেলেন। এই টাইম পরে আমি জাস্ট ভাবতেছিলাম, যেহেতু প্রথম আলোর নিউজ, যে বললো যে এখানে দেখেন 71 জন যাত্রী ছিল, এখানে শিশুসহ নারীসহ। এখন বুঝলাম যে এখানে হচ্ছে ওকে পুরস্কার দিল, ক্যাপ্টেনকে 3 জনকে পুরস্কার দিল, কিন্তু এই যে এটা যে 1.5 বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ করে নাই, করার কথা ছিল প্রতিটা ফ্লাইটের আগে, তাকে পানিশমেন্ট দিছে কিনা সেটা, বা তাদের রেসপন্সিবিলিটি কী, বা এটা নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা, এই তদন্তের ফল কবে প্রকাশ হবে, ঠিক আছে, বা ইমিডিয়েটলি কাউকে আপনার হচ্ছে অফ ডিউটি করা হয়েছে কিনা, এই ধরনের কোনো কথাই এখানে নেই। প্রথম আলো যাদের নিউজগুলো করে, আমার মনে হয় কি বাংলাদেশে আসলে মিডিয়া বলেন
ইভেন ব্যবসা বলেন, টাকা কামানো সহজ, আসলেই সহজ, কোনো কোয়ালিটি মেনটেন করতে হবে না, আপনি যা ইচ্ছে তা করবেন, মানুষ যত বেশি আপনার প্রোডাক্ট সেল হবে। যাই হোক, দেখেন আসছে বাজেট কমানো হয়েছে কারণ সরকারের কাছে টাকা নাই, বুঝতে পারতেছেন। এই সরকার হচ্ছে আপনার মানে ওরকম একটা বিলাসী বাজেট দিতে পারবে না। স্বাভাবিকভাবে হচ্ছে তারা হচ্ছে আপনার কিছু সেক্টরে বরাদ্দ কমাইছে, তবে স্যাড ব্যাপার হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ কমাইছে। মজার ব্যাপার হচ্ছে এই সরকারকে যদি আপনারা এনজিও সরকার বলেন কিংবা এনজিও মানে অ্যাফিলিয়েটেড গভর্নমেন্টও বলেন আর কি, এখানে অনেকজন আছে যারা হচ্ছে সরাসরি মানে বিভিন্ন সংস্থা কমিশন কিংবা হচ্ছে আপনার এই সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিজেই, ঠিক আছে। তো তারা হচ্ছে মানে অনেকেই হচ্ছে আপনার লেখালেখি করতো যে অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ বাড়াইতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াইতে হবে। এবার দেখেন নিজে যখন ক্ষমতায় আসছে তখন ঠিকই কোপটা মারছে দুটো জায়গাতে, মানে এটা হচ্ছে সবচেয়ে স্যাড ব্যাপার আর কি আমাদের দেশের। এখন দেখেন এই যে আইনের শাসন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে কেন এত প্রশ্ন, মানে স্বাভাবিকভাবে এখন দেখেন যে কেন প্রশ্ন হবে না। এখন দেখেন এখানে মজার একটা ফ্যাক্ট নিয়ে আসছে যেটা আসলে আমি জানতাম না, বা এগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করা হয় না, তো পরীক্ষা নিয়ে বেশি ঘাটাঘাটি করি আমরা। দেখেন এই মামলাটা, যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে হচ্ছে 283 জনকে হচ্ছে আসামি করা হয়েছে একটা হত্যা মামলায়, ঠিক আছে। অর্থাৎ এই 283 জন একত্র হয়ে কিংবা পরস্পরের সাথে সাজস করে একজন ব্যক্তিকে হত্যার চেষ্টা করছেন। তাই ব্যাপারটা চিন্তা করে দেখেন, এবং হচ্ছে এটা কোনো মব ছিল না, ঠিক আছে। এবং হচ্ছে যেদিনে ঘটনায় মামলা হয়েছে সেদিন নুসরাত ফারিয়া দেশেও ছিল না, ঠিক আছে। তাহলে দেখেন বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে মানে ঝামেলা আছে। এখন এই যে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন, ঠিক আছে। তো বিচারক হচ্ছে আপনার আবেদনটা হচ্ছে গ্রাহ্য করেন। আবার মামলার এজাহারে বলা হয়েছে নুসরাত ফারিয়া হচ্ছে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু তিনি কীভাবে কাকে সেই অর্থ যোগান দিচ্ছেন সে বিষয়ে কিছুই বলা হয়নি, এবং অর্থটা কীভাবে কামাইছেন সেটাও বলা হয় নাই। এমনকি শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা নাই। শুনানির সময় তিনি বলেন আসামি ফ্যাসিস্ট সহযোগী। এখন সহযোগী ফ্যাসিস্ট সহযোগী এটা একটা পলিটিক্যাল বা রেটরিক না, মানে এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে, ঠিক আছে। এখন এইগুলো দিয়ে তো আর আপনি ওকে বিচার করতে পারবেন না। বিচার করতে হলে আপনাকে দেখানো লাগবে সরাসরি কোন লটা ভায়োলেট করছে, মানে ফৌজদারি অপরাধটা দেখাইতে হবে। ফৌজদারি অপরাধের উপরে হচ্ছে আপনার বিচার হবে, আপনার সাহিত্যিক পলিটিক্যাল ফিলোসফিক্যাল কথাবার্তা দিয়ে তো আসলে রায় হয় না, ঠিক আছে। আবার নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হচ্ছে কোনো ধরনের অপরাধের দৃশ্যমান কোনো তথ্য আদালতে উপস্থাপন করা হয় নাই, ঠিক আছে। এবং অভিযোগ করা হয়েছে কিন্তু মানে আবার হচ্ছে ওনাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। চিন্তা করে দেখেন যে মানে এখানে আসলে কি হচ্ছে আর কি। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে আপনি ফেসবুকে স্যাড রিয়াক্ট দিলেও ওয়েস্টে হয়ে যাচ্ছে, কিংবা কমেন্ট করলে চাকরি চলে যাচ্ছে, মানে সিচুয়েশনটা খুবই টাফ করে ফেলতেছে বা হয়ে যাচ্ছে। এখন ধরুন যে আমরা নিজেরও কথা বলার সময় অনেক সেলফ সেন্সর করতে হচ্ছে, দাগিটা বুঝে নেন আর কি। ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে, আর সেই কারণে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। কেউ কেউ এমনও লিখেছেন আসল হাসিনাকে না দেখে নকল হাসিনাকে ধরা হয়েছে আর কি, ঠিক আছে। যাই হোক, যে যদিও নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতিকর বলছে এবং তাদের জন্য একটা মানে একটা স্যাড ব্যাপার এটা বলছে ফারুকের ওয়াইফও কিন্তু হচ্ছে এই মুভিতে অ্যাক্টিং করেছিল আর কি, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে আপনার যেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কালকে খুবই একটা অকওয়ার্ড কথা বলছে যে না ধরলে তো আবার কি রিসার্চ করতেন। এখন এটা নিয়ে আমি আসলে কী বলবো, আর জাস্ট একটা কোট করি হুমায়ুন আজাদকে। আপনার শামসুর রহমান একবার একটা টিভি ইন্টারভিউতে হচ্ছে অ্যাটেন্ড করেন, তো ওইটা দেখে আপনার হুমায়ুন আজাদ একটা কোট বলছিল যে শামসুর রহমান অনেক বোকা, তিনি জানেন না কাকে নিয়ে বিছানায় যাওয়া লাগে আর কাকে নিয়ে ইন্টারভিউ করতে যাওয়া লাগে। এটা প্লটটা ডিফারেন্ট, এটা ঠিক নারীদেরকে ছোটো করা হয় নাই, আপনারা হয়তো প্লটটা পড়লে বুঝবেন। তো এখানে যে ব্যাপারটা করা হয়েছে আমার মনে হচ্ছে যে আমাদের যে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে আমরা বুঝতেছি না, ঠিক আছে, কখন কোন স্টেপ নেওয়া লাগবে। আমরা দেখি সামনে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে পরীক্ষার জন্য আপনারা পড়তে পারেন যে এরদোয়ানের গদি বাঁচাতেই হচ্ছে পিকেকে ভাঙছে, এরা দেখে নেবেন আর কি। 54 বছরের ক্ষতি 1-1.5 বছরের সমাধান সম্ভব নয়, বড়াল পরিদর্শন উপদেষ্টা, এটা খুবই সত্যি কথা। আপনি একদিনেই কখনোই একটা বড় পরিবর্তন আপনি আশা করতে পারেন না, ঠিক আছে। এখন মাল্টিপল ইস্যু চলতেছে, এইটা ইস্যু ওইটা ইস্যু, একটা স্টেপ নিলে হচ্ছে সব জায়গায় ক্রিটিসিজম, পলিটিক্যাল ক্রিটিসিজম, মানুষ বুঝতেছে না এটা নিয়ে ক্রিটিসিজম, উপদেষ্টারা সমস্যা আছে, তারা কানেক্ট হইতে পারতেছে না, এটা আরেকটা সমস্যা, ঠিক আছে। জনগণের সাথে কিন্তু কানেক্টিভিটি অনেক কমে গেছে তাদের। যাই হোক, দেখেন বোমার বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণ, এটাও পড়ে দেখেন, এটা আপনি পড়েন, এখানেও দেখবেন যে বোমাটা কই থেকে আসছে, মামলা হয়েছে কিনা, ঠিক
ঠিক আছে, এটা নিয়ে ট্রেস করা হচ্ছে কিনা কিছুই হচ্ছে এই নিউজে আসে নাই, শুধু এই নিউজটা করে শেষ। মানে অ্যাটলিস্ট যশোর অফিস নামে ছাপাই দিল, আমার মনে হয় এটা ফেসবুক থেকে তুলে ছাপাই দিচ্ছে, এটা এবার একটা অবস্থা আর কি। এখানে কোনো আপনার ফিডব্যাক নাই, পুলিশ কী বলছে, পুলিশকে এটা তদন্ত করতেছে কিনা, বোমাটা ওই জায়গায় গেছে কীভাবে, বাচ্চারা কীভাবে পাইছে, একটা বোমা পাওয়া গেছে, তাহলে বাকি অনেকগুলো বোমা থাকার সম্ভাবনা আছে, সেগুলো ধরা হবে কিনা, এসব কিছুই নাই। দেখেন আয়ের শীর্ষে অ্যাপেক্স, মুনাফে হচ্ছে বাটা। এখন দেখেন আয় এবং মুনাফার মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে আপনাদের বাড়ি কাজ করে জানাবেন। যুদ্ধবিরতিতে আলোচনায় রাজীব পুতিনের সাথে আপনার খুব বড়সড় একটা আলোচনা হয়েছে ট্রাম্পের, এবং ট্রাম্প পুতিনের কল দেওয়ার আগে জেরানস্কির সাথে আলোচনা হয়েছে যুদ্ধ থামা উচিত, আসলে এটা এক্সট্রিম হয়ে যাচ্ছে। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবে না পাকিস্তান। তারপরে ক্যান্সার আক্রান্ত হয়েছে বাইডেন। পুকুর চুরির শিকার ঢাকার 31 পুকুর, এগুলো তো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, মিসকিপ পড়ে যাচ্ছে, খেলাধুলো ইম্পর্টেন্ট না। দেখেন গাজের রোগী ভর্তি হাসপাতালে ড্রোন হামলা ইসরায়েল আসলে খুবই অমানবিক, এবং ইসরায়েল কিছু সংখ্যক আপনার আপনার ট্রাক ঢুকতে দিচ্ছে গাজায়, তার মধ্যে ধরেন 5-7টার মতো, তার মধ্যে 2টাই হচ্ছে কাপন বোঝাই করা ট্রাক, বোঝানো অবস্থায় গাজার কী অবস্থা। বিবিএসের পরিসংখ্যান বেড়েছে বেকার, কমেছে কর্মজীবী, বর্তমানে হচ্ছে আপনার 27 লাখ, বেকারের সঙ্গে 27 লাখ। 27 লাখ আপনার ফুল এক্সাক্ট ফিগারটা মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় আপনি কোট করতে পারবেন। হ্যাঁ, আর তেমন কিছু নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।